বাংলাদেশে যে ক্লাবগুলি আছে তাদের তো বয়স কম না, কিছু ক্লাব আছে 70 বছর 80 বছর, তাহলে তাদের মাঠ কই? ফুটবলারদের প্রতি তেমন কোনো বিদ্বেষ নাই, প্রাতিষ্ঠানিক বা কাঠামোগত যে সমস্যা সেটার সমাধান আপনি আসলে চাচ্ছেন। ফুটবলের কোনো প্লেয়ার তারা বড় করতে পারে না, হামজার মতো প্লেয়ার তৈরি করতে পারে না, সামিদের মতো প্লেয়ার তারা তৈরি করতে পারে না, এগুলো তৈরি হয়েছে বিদেশে। তো যেহেতু বৈষম্যের কথা আসছে সেজন্য আমি আর্চারির উদাহরণটা দিলাম, সেটা এই মারপিটের শব্দের মাধ্যমে বুঝাইছে। এবার বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। মাঠ আমার লাগবেই। আমি সতে যাচ্ছি রিয়াদে, আমি একটু ব্যস্ত আছি, আইসা আবার শুরু করবো মাঠের আন্দোলন। আসিফ আকবর নামটি এখন সঙ্গীতের চাইতে ক্রীড়াঙ্গনে বেশি শোনা যাচ্ছে। সম্প্রতি বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন, কাজ শুরু করেছেন বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে। সম্প্রতি ঘুরে এসেছেন খাগড়াছড়ি, সেখানকার স্থানীয় ক্রিকেটের যে ফ্যাসিলিটি সেগুলো পরিদর্শন করে এসেছেন। আমরা শুরুতেই জানতে চাইব সেখানে আসলে আপনি কী ধরনের ফ্যাসিলিটি দেখতে পেলেন। থ্যাংক ইউ। আমি বোর্ড ডিরেক্টর নির্বাচিত হওয়ার পরে প্রায় আরও 24 দিন পর দেশে এসেছি। তো দেশে এসে আমার প্রথম কাজ ছিল, যেহেতু আমি এজ গ্রুপের চেয়ারম্যান, তো আমাদের ছোট ছোট বাচ্চারা যে ভবিষ্যৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের খেলার পরিবেশটা কী অবস্থায় তারা আছে, কী অবস্থায় তাদেরকে নিয়ে যেতে হবে, সেগুলো সরজমিন পর্যবেক্ষণ করার জন্য আমি গিয়েছিলাম পার্বত্য অঞ্চলে। বান্দরবান দিয়ে শুরু করেছি, রাঙামাটি হয়ে খাগড়াছড়ি ছিলাম। এই 3টা স্টেডিয়ামে দেখেছি, ওখানকার খেলার ফ্যাসিলিটিস দেখেছি, ওখানকার কাউন্সিলর, স্পোর্টস কর্মকর্তা, যারা প্লেয়ার এবং যারা মাঠের সাথে সম্পৃক্ত সবার সাথে কথা বলেছি। আমি কথা বলে ফ্যাসিলিটিসগুলো দেখার চেষ্টা করলাম, তারা কিভাবে খেলছে বা কিভাবে খেলবে, তাদের বর্তমান সমস্যাগুলি কী, সেই সমস্যাগুলো উত্তরণ করে আমরা কীভাবে তাদেরকে হেল্প করতে পারবো, এগুলোর একটা তদন্ত আমরা করে এসেছি। দেখে যেটা আসলাম সেটা খুবই হতাশাজনক, কারণ ওখানকার যে মাঠ, রাঙামাটির মাঠে সব ধরনের খেলা হচ্ছে, উইকেট বাড়ানোর কোনো জো নাই, কারণ ওখানে ফুটবল চলে, যদিও এখন ক্রিকেটের মৌসুম চলছে। আর মাঠ বরাদ্দ জন্য একটা জটিলতা। খাগড়াছড়ি স্টেডিয়ামটা শান্তিযুক্তির সময় তাড়াহুড়ো করে গ্যালারি বানানো হয়েছিল, সেটা এখন পরিত্যক্ত। আর বান্দরবানে কোনো রকম কোনো ফ্যাসিলিটিস নাই। ইন্টারেস্টিং, সেখানে গত 50-53 বছরে বিসিবির কোনো কর্মকর্তা বা কোনো বোর্ড ডিরেক্টর যান নাই। অর্থাৎ এই 3টা জেলার থেকে আমাদের যে রিসোর্সেস আমরা আশা করেছিলাম যে এই অঞ্চলের জেলাগুলির মানুষ একটু হার্ডই কর্মঠ হয় এবং তাদের ফিটনেস লেভেল যে কোনো জেলা চাইতে উন্নত মানের, তো তাদেরকে মূল ধারার স্পোর্টসে ইনক্লুড করার জন্য আমরা এই এফোর্টটা নিয়েছি। এবং গিয়ে দেখলাম যে আসলে সেখানকার যে ফ্যাসিলিটিস, যেমন বাচ্চাদের প্র্যাকটিস করা বছরব্যাপী, আমরা যদি ইয়ার ক্যালেন্ডার করে দেখি, আমাদের 8 মাস যদি আমরা ক্রিকেটটা কন্টিনিউ করি, এবং এই ঈদের স্কুল টুর্নামেন্ট 14, 16, 18, এখানে প্রায় ন্যাশনাল লেভেলে 6টা টুর্নামেন্ট হবে আমাদের এজ গ্রুপের। 6টার মধ্যে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট যেটা, সেটাতেই প্রায় 550 স্কুল পার্টিসিপেট করবে। তো এত সংখ্যক খেলার জন্য পর্যাপ্ত মাঠের অভাব এমনিতে বাংলাদেশে আমি বুঝি, কিন্তু ওই যে আমরা উইকেট তৈরি করবো, সেই উইকেটগুলোতে আসলে রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে। একই খেলা ক্রিকেটের সাথে ফুটবল কখনোই যায় না, কারণ প্রথমত আমাদের উইকেটটা সেভ করতে হয়, দ্বিতীয়ত আমাদের আউটফিল্ডের সমস্যা, আবার তাদের গোলপোস্ট বসাতে হয়, আবার গোলপোস্ট তুলতে হয়, এটা আউটফিল্ডের প্রবলেম হয়। তো আমার যেটা পর্যবেক্ষণ করলাম, এসে মনে হলো যে ফুটবলটা এবং ক্রিকেটটার আলাদা সূচি হওয়া দরকার, মাঠগুলো ভাগ করে, কারণ ফুটবল আমাদের খেলা, ক্রিকেটও আমাদের খেলা। আর আমাদের কুমিল্লা আবার অন্য সমস্যা, সেটা হচ্ছে ঢাকার ক্লাবগুলি কুমিল্লা স্টেডিয়ামে খেলে। তো কুমিল্লা স্টেডিয়ামে খেলা লাইক, এটা 24 নভেম্বর একটা খেলা আছে আবারই মডার্নের, আর কুমিল্লা ক্রিকেট লিগ শুরু হলো আজকে 12 তারিখে। তো 12 তারিখে ক্রিকেট লিগ, 24 তারিখে ফুটবল লিগ, ফুটবল খেলা, আবার 25-26 তারিখ থেকে আবার ক্রিকেট খেলা। আমরা কখনো আমাদের জীবদ্দশায় ম্যাটে খেলিনি। কুমিল্লা স্টেডিয়াম ঢাকার নিকটবর্তী জেলা কুমিল্লা, মাত্র 58 মাইল দূরে, সেখানে ম্যাটে খেলা হচ্ছে। অর্থাৎ আমরা যাওয়ার কথা সামনের দিকে, আমরা হাঁটছি পিছনের দিকে। এটার একটা রিজন মাঠের সংকট এবং সঠিক ডিস্ট্রিবিউশন অভাব। আমরা জানি বিসিবির অনেক রিসোর্স আছে, আমরা বাইরে থেকে যতটুকু আমরা শুনতে পাই, স্থানীয় যে মাঠ সেগুলোকে কাজে লাগানোর একটা প্রচেষ্টা আপনাদের পক্ষ থেকে আছে বোধ হয়। আমরা তো শুধু স্টেডিয়াম কেন্দ্রিক হলে হবে না, স্টেডিয়ামে আরও কাজ থাকে। তো আমরা মোটামুটি এখন ট্রাই করছি
জেলা স্টেডিয়ামের বাইরে যে স্কুলগুলি একটু বড় মাঠ আছে বা উপজেলা যে মিনি স্টেডিয়ামগুলি আছে কিংবা এই এমন কিছু মাঠ আছে যেখানে খেলা টেলা হয় না, তো সেখানে আমরা সিনথেটিক টার্ফ বসানোর প্ল্যান করছি। প্রায় 150 সিনথেটিক টার্ফ আনার কথা হয়েছে। তো আমরা যদি সেগুলো স্থাপন করতে পারি, হয়তো কোনো স্কুলের মাঠে করলাম, নাহলে উপজেলার যে স্টেডিয়াম সেটা যদি করতে পারি আমরা, আউটফিল্ডে কিছু কাজ করলে আমাদের খেলাধুলো এজ লেভেলে খেলাগুলো হয়ে যাবে। তো সুতরাং আমরা এখন যেহেতু এতগুলো টুর্নামেন্ট, এতগুলা আমাদের বাচ্চাদেরকে খেলতে হবে বছরব্যাপী, তারা যেন খেলার মধ্যে থাকে, নাহলে তো আমরা পাইপলাইনের প্লেয়ার পাবো না। আমি আজকে যে কাজটা করব সেটার ফলাফল আসবে আগামী 20 বছর পর্যন্ত। তো আমি যদি তৃণমূল পর্যায়ে নার্সিং করতে না পারি, আমার খেলোয়াড়দেরকে মাঠে বেরোতে না পারি, তারা যদি বছর 2-3টা ম্যাচ খেলে, তারা ক্রিকেটটা খেলবে না। তো ক্রিকেটটা না খেললে আমরা যদি শুধু ঢাকা স্টেডিয়ামের ফ্লাড লাইট, ঢাকা স্টেডিয়ামের সৌন্দর্য, চিটাগাঙ্গের ফ্লাড লাইট, সিলেটের ফ্লাড লাইট দেখি, এই ফ্লাড লাইটের পেছনে কিন্তু অনেক বড় কঠিন কষ্ট লুকিয়ে আছে। আমাদের ফ্যাসিলিটিসের, যেহেতু বিসিবি বড় বোর্ড, আমরা চাইলেই ফ্যাসিলিটিস দিতে পারি, কিন্তু দিবটা কোথায়? আমরা যদি উইকেট বানিয়ে দিই, আমরা যদি আউটফিল্ড তৈরি করে দিই, সেটা নষ্ট করে ফেলবে আবার। এই জন্য আমার একটা স্থায়ী চুক্তি হইতে হবে যে আমার ক্রিকেট মাঠটা আমাকে নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় দিতে হবে। একটা ইয়ার ক্যালেন্ডার করতে হবে, যেখানে সারা বছর কোন খেলা কোন মাঠে হবে সেটা ভাগ করে দিলে হয়ে যায়, শেষ। এটাই বলছি আমি। আগে যখন গুলিস্তান স্টেডিয়াম, যেটা ঢাকা স্টেডিয়াম বলতাম আগে, সে স্টেডিয়ামে এক সময় ক্রিকেট ফুটবল একসাথে হতো, তো সেখানেও এক ধরনের বিরোধ তৈরি হয়েছিল, এই ধরনের বিরোধী। তো আপনারা বিসিবির পক্ষ থেকে আপনারা কি চাইবেন কি না যে প্রতিটা জেলা পর্যায়ে, মানে তৃণমূল পর্যায়ে এই ফ্যাসিলিটিটা আলাদা করে ডেভেলপ করার? একটা ট্রেন্ড আছে সারা পৃথিবীতে। ফুটবল তো বিশ্বের সবচেয়ে ডিমান্ডেবল খেলা, মোস্ট ওয়ান্টেড গেম। হ্যাঁ, ফুটবল প্রেমিক সংখ্যা সারা বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট। একটু যদি আমরা লক্ষ্য করি যে ফুটবল যে ক্লাবগুলি আছে তাদের সবার নিজস্ব মাঠ আছে এবং নিজস্ব স্টেডিয়াম আছে, সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে হয়, ওদের পার্সোনাল ভেন্যুগুলো সেখানে হয়, ওদের ভেন্যুতে আসে আরেকটা ফুটবল টিম খেলে। তো বাংলাদেশের যে ক্লাবগুলি আছে তাদের তো বয়স কম না। একটা মামাটান যদি ধরে দিলে 100 বছর বয়স, কিছু ক্লাব আছে 70 বছর, 80 বছর, অন্তত আবানির মতো টিম 50 বছর বয়স। তাহলে তাদের মাঠ কই? তারা তো ফুটবল টিমও করে, ক্রিকেট টিমও করে, হকিও খেলে, সবই খেলে। তাহলে ওদের টিম, ওদের মাঠ কোথায়? ওরা ওদের কী করলো? এই যে শত শত কোটি টাকা খরচ করে ক্লাব করে, একটা মাঠ কিন্তু কত লাগে, তো সে মাঠটা তারা করে নাই। এই মাঠটা না করে তারা ওই যেগুলো আগের মাঠগুলো ছিল এনএসসির আন্ডারে, সেগুলোর উপর চাপ সৃষ্টি করে। আর আমার যে ইস্যুটা, এই মাঠগুলির যে ডিস্ট্রিবিউশনটা সেটা প্রপার হতে হবে। যদি প্রপার হয় তাহলে আমরা খেলতে পারবো, ফুটবলও খেলা হবে। তো এই গুলিস্তানের মাঠ এবং মিরপুরের মাঠ নিয়ে অনেক গল্প আছে। আইসিসি যেদিন টেস্টার ভিজিট করতে আসে তখন আমাদের উইকেট টুইকেট কোপায় দিয়ে গেছিলো এরা। হ্যাঁ, এটা রেকর্ড আছে। তো এরকম এখন ওনারা হয়তো খবর রাখেন না, ওনারা ঢাকায় থাকেন, বাফুফের কর্মকর্তা বা ফুটবল ফেডারেশন আর ক্লাব কর্মকর্তারা, তাদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফুটবলারদের, তারা একটু ক্ষুব্ধ আমার উপরে। তারা বলছে আমি মারপিটের কথা বলছি। আমি এটা ইচ্ছে করে বলছি। কেন বলি? আমরা ঢাকার বাইরে যাদেরকে ফুটবলের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কথাটা বলেছি আমি, কারণ এটা কাউন্সিলরদের কাছ থেকে আসছে। 64 ডিস্ট্রিক্টের কাউন্সিলরদের একই কথা, জেলা স্পোর্টস অফিসদের একই কথা, যারা কোচেস, যারা প্রতিনিধি ছিল নারী উদ্যোক্তা, তাদের একই কথা। আমরা উইকেট তৈরি করলে ফুটবলারদের ওখানে খেলে আমাদের উইকেট নষ্ট হয়ে যায়। তো ক্রিকেট তো ডিফারেন্ট খেলা, এটা তো একটা আলাদা একটা জগৎ, একটা গন্ডি আছে। সেই গন্ডি উইকেট এবং আউটফিল্ড অনেক কিছু আলাদা। ক্রিকেট আর ফুটবল সম্পূর্ণ ভিন্ন রূপের খেলা। তো আমরা কি প্রত্যেকদিন উইকেট বানাবো? সেই কথাটাই যখন আমি দেখলাম কোনোভাবে আলোচনা আগাচ্ছে না, তখন আমি চলে গেলাম মারপিট শব্দটায়, এবং তারা ওই মারপিট শব্দটা কোট করেছে, কারণ তারা এটাতে আগে থেকে অভ্যস্ত। তারা আমার জেলার প্লেয়ারদেরকে মেরেছে, কোচদেরকে বের করে দিছে, স্টেডিয়ামে তালা দিয়ে দিছে, এটাও তাদের ব্যবহার। তো মারপিটটা তাদের কমন পড়ে গেছে কথাটা, এবং আমি ইচ্ছে করে তুলছি যে যেন তাদের কমন পড়ে, এবং কমন পড়ার ফলে তাদের রিয়েকশন দেখছি আমরা। তারা এখন আন্দোলন করছে, কী কী যেন করছে, আমি পুরোপুরি জানি না এখনও, আমি একটু বিজি আছি। আমার আজকে কনসার্টের জন্য আমি রাতের বেলা ফ্লাই করব। তো আমরা সমস্যা গোড়া যেতে হবে। তারা তদন্ত করতো তাদের জেলার যেই লোকগুলোকে তারা নিয়োগ দিয়ে রেখেছে তাদের ব্যবহারটা কি। এই কথাটা আসিফ কেন বললো? কথাটা উঠলো কেন?
এটা একটা তদন্ত করা দরকার ছিল, নিজেদের একটা হোমওয়ার্ক করা ছিল। আমি কেন বললাম, আমার সাথে ফুটবলের ভালো সম্পর্ক। এই দিন বিএসপি এর প্রোগ্রামে তো আমি ফুটবলের সাথে বসেছিলাম, মোহামেডান ক্লাবের ফেডারেশন কর্মকর্তাদের বসেছিলাম। তারপর আমি ফেডারেশনের কর্মকর্তা টেলিফোনে জানিয়েছি এই সমস্যাগুলি হচ্ছে, কিন্তু তারা সমস্যার কোনো সমাধান না করে আমার একটা চিঠি দিয়ে দিল। যে চিঠিটা দিল বিসিবি প্রেসিডেন্টকে আমাকে উদ্দেশ্য করে, সেখানে আমার নাম নেই, মানে আমার নামই নেই। এই যে আমি কোন ডিরেক্টর বলছে আজ থেকে 20 বছর পরে চিঠি যখন বের করা হবে, ওই চিঠিতে আমার নামই নেই। মানে আমি বুঝতে পারছি আমাকে দিল কিনা। আবার করলো কি, চিঠিটা ফেসবুকে ছেড়ে দিল, আমি হাতে পেলাম না। তো এটা তো শিষ্টাচার লঙ্ঘন। আপনি যদি কোনো বোর্ডকে একটা চিঠি দেন, কোনো প্লেয়ার, কোনো ডিরেক্টরকে চিঠি দেন, সেটা ফেসবুকে আসবে কেন? এটা তো ফেসবুকে আসার কথা না, এটা তো অফিসিয়াল চিঠি। তো যাই হোক, চিঠিতে ভালো লেখা ছিল, ওনাদের সম্বোধন ভালো ছিল, এবং আমি ধন্য হয়েছি যে বাফুফে আমাকে একটা চিঠি পাঠিয়েছে। কিন্তু যখন আবার দেখলাম চিঠিতে আমার নাম নেই, তখন আমার মনটা খারাপ হয়ে গেছে। এটা তো একটা বেঅরেজ চিঠি হয়ে গেল, তাই না? তো সব মিলে তাদের আরও অর্গানাইজড হতে হবে। তারপরে আমি আর্চারির কথা বললাম, 8 তারিখ থেকে 14 তারিখ আর্চারি হওয়ার কথা। এনএসসি হঠাৎ করে মাঠ দিয়ে দিল, যে মাঠটা খেলবে নেপাল এবং বাংলাদেশ ফুটবল ম্যাচ, প্রীতি ফুটবল ম্যাচ। তো আর্চারিতে একটা প্রিপারেশন আছে। তো ফেডারেশনগুলোর ঐক্য, ফেডারেশনগুলো একসাথে এগিয়ে যাবে, এই স্লোগান সেখানে লেখা ছিল চিঠিতে। আমরা ঐক্যবদ্ধ, আমি নাকি ডিস্টার্ব করে দিচ্ছি এখানে। তো আমি যদি আপনার যদি ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে আর্চারিকে ভাগাই দিলেন কেন এখান থেকে? আর্চারি এত 30টা দেশ থেকে প্রতিনিধি আসছে, এখানে অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া প্লেয়ার আছে, এশিয়ান কাপে আছে, মানে এশিয়ান গেমসে আছে। তো এটা বাংলার সময় তার ধারণা কী হবে? ঠিক আইসিসির সময় কিন্তু তারা একই কাণ্ডে বসল, যে আমাদের পিএইচটি আইসিসি ভিজিটে আছে, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস দিয়ে আসে দেখে উইকেটের অবস্থা। তো এটা কে করেছে? তো এগুলো তো আজকে থেকে হচ্ছে না। তো যেহেতু বৈষম্যের কথা আসছে, সেজন্য আমি আর্চারির উদাহরণটা দিলাম। এবার শুধু একটা এত বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যদি তারা এভাবে অবজ্ঞা করতে পারে, তাহলে আমাদের কী অবস্থা, সেটা এই মারপিটের শব্দের মাধ্যমে বুঝাইছি আমি। এবার বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। মাঠ আমার লাগবেই। এই বিষয়টা আসলে যেভাবে ঘোলাটে হয়ে গেছে, তা আমরা আসলে বুঝতে পারছি আসলে আপনার ফুটবলারদের প্রতি তেমন কোনো বিদ্বেষ নাই। যে ফুটবলের ইদানিংকালে প্রচুর জনপ্রিয়তা, তাদের অনেকগুলো আইকন তারা আনতে পেরেছেন আমাদের সামনে। এখন সেখানে ফুটবলের গ্যালারি ভর্তি থাকে, ক্রিকেটের গ্যালারি সেখানটায় কিছুটা খালি আমরা দেখতে পাই। সেই জায়গাটা থেকে আপনারা ক্রিকেটকে আবার সামনের সারিতে নিয়ে আসার জন্য কাজ করছেন, এটা কি না? আমাদের যেসব প্লেয়ার বাংলাদেশ টিমে খেলে, তাদেরকে অন্য দেশ থেকে আনতে হয়নি। তারা বাংলাদেশ থেকে খেলে, প্র্যাকটিস করে বাংলাদেশে খেয়ে বড় হয়েছে। ফুটবলের কোনো প্লেয়ার তারা বড় করতে পারে না, হামজার মতো প্লেয়ার তৈরি করতে পারে না, সামিতের মতো প্লেয়ার তারা তৈরি করতে পারে না। এগুলো তৈরি হয়েছে বিদেশে, তাদেরকে নিয়ে এসে খেলাচ্ছে। এটা কিন্তু বাফুফের কোনো ক্রেডিট নেই। এই প্লেয়ারগুলো কিন্তু বাফুফের তৈরি করে নেই, কিন্তু যে প্লেয়ারগুলো ক্রিকেট খেলছে তারা বিসিবির তৈরি করা। এখানে একটা দখলদারিত্বের ইস্যু আছে। তো এই হামজা তো সারা জীবন খেলবে না, সারা জীবন একটা বিদেশ থেকে প্লেয়ার আনবেন। আপনাদের উচিত, ফুটবল ফেডারেশন উচিত, এই হামজা সামিটটা তো আজকে বাঁচে দিবে, আপনাকে দর্শক দিবে, তারপরে শূন্যতা পূরণ করবে কে? আবার বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবে? বাংলাদেশে বংশোদ্ভূত হোক, অসুবিধা নেই। তাদের উচিত এসব না করে ইয়ারলি ক্যালেন্ডারে তাদেরও এজ লেভেল শুরু করা উচিত, তাদেরও নিয়মিত টুর্নামেন্ট করা উচিত, যেন হামজা সামিতরা বাংলাদেশে পয়দা হয়। ওই বিদেশ থেকে প্লেয়ার এনে 2 ম্যাচ খেলাবে, গ্যালারি ভর্তি করে বাহাবা নেবে, এই দিন শেষ, ফলাফল শূন্য। আমাদের প্লেয়ার তো তারা তৈরি করতে পারছে না, তারা এখন মনোমিছিল, হরতাল, অবরোধ, বয়কটের মধ্যে আছে। তো এই সামিত বা এই হামজা, এরা তো তৈরি হয় না বাংলাদেশে। এদের সাথে এদের তৈরি করার ক্ষেত্রে ফুটবল ফেডারেশনের কোনো ভূমিকাই নেই। এরা বিদেশে বড় হয়েছে, বিদেশে খেলছে, তারপর নিয়ে আসছে। তো এরকম তো, এটা তো ফ্রান্স টিমের মতো আর কি, অনেকটা, যে আমরা আসলো, নাগরিকত্ব দিলাম, খেললো, আর এরা আমাদের ছেলেমেলে বিদেশ খেলে। তো ওদের উচিত প্লেয়ার তৈরি করা, ওদের উপর ডিপেন্ড করা না। গ্যালারি ভর্তি মূল সমস্যার সমাধান না। আপনি যে স্টেটমেন্ট আপনি দিয়েছেন ক্রিকেট কনফারেন্সে, আপনি সেই স্টেটমেন্টের উপরে এখনও স্থির আছেন কিনা? আর দ্বিতীয়ত প্রশ্ন, যে গুলিস্তান স্টেডিয়ামে তারা মনোমিছিল করেছেন, ফুটবল সমর্থক থেকে শুরু করে সেখানে এক্স ফুটবলাররাও ছিলেন আসলে, তারা সেখান থেকে আসলে আপনাকে 3 দিনের একটা আলটিমেটাম দিয়েছেন। তাই নাকি? আলটিমেটাম আমি জানি না তো। আমি শুনলাম যে তারা মিছিল করছে, আমার খারাপ লাগছে যে তাদের মাঠে নামতে হচ্ছে। তারা যদি তাদের লোকগুলোকে ঠিক করতো জেলা পর্যায়ে, যে সমস্ত পান্ডা সান্ডা ওই কুমিল্লা বা বিভিন্ন জেলায় ক্রিকেটকে ডিস্টার্ব করে, এখানে সময় না দিয়ে এই মিছিল না করে ওদেরকে ঠিক করা দরকার। তাহলে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমরা যদি আলটিমেটাম পাই, আলটিমেটাম এসবের চাপ নেই আমার মধ্যে, আমি ভাবতেছি না। আমি যেগুলো বলেছি সেগুলো আমার থিসিস করা। আমি
একটা গবেষণা করে কথাটা বলেছি এবং ঠিক শব্দটা উচ্চারণ করেছি যেটা তারা রিয়েক্ট করেছে। আমি এটাই চাচ্ছিলাম, তাদের দৌড়টা কতটুকু দেখার জন্য। তো আজকে দেখলাম আমাদের শ্রদ্ধেয় কোচ মারুফ ভাই আছেন, তারপরে আমাদের কিছু ন্যাশনাল প্লেয়ার আছে, তারাও মৌন মিছিল করছেন, খুব অম্বিতম্বি চলছে, চলুক না, সব কিছু করো, মাঠটা দিয়ে দাও আমাকে আমার মাঠকে ডিস্টার্ব করা যাবে না, আমার খেলাকে ডিস্টার্ব করা যাবে না, আমরা তোমাদের আশেপাশে থাকবো না ভাই। যে যখন ফুটবল হবে, আজকে যদি ফুটবল সাপোজ আমাদের র্যাঙ্কিংয়ে আমরা 4-এ আছি, বাংলাদেশ ফুটবল টিম র্যাঙ্কিং 4, তাদেরকে একে যেতে হবে, আমরা সারা বাংলাদেশে খেলা বন্ধ করে দিতাম, ক্রিকেট খেলা শুধু ফুটবল হবে। তো তাদের র্যাঙ্কিংয়ের সাথে তাদের এই পায়তারাটা যায় না, তাদেরকে খেলায় মনোযোগ দিতে হবে, তাদেরও এজ লেভেল টুর্নামেন্টগুলো করতে হবে, তাদের প্লেয়ার তৈরি করে ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও অনেক উপর নিচে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। এখন তোমার হিমাঙ্কের নিচে চলে গেছে, এটা উন্নতি করতে হবে এখানে। তো এগুলা করতে হবে আগে, মিছিল পরে করা যাবে, এগুলা প্রতিদিনই হয়। শাহবাগে তো একটা এলাকায় আছে মিছিলের জন্য, ওখানেও তারা যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলেছি সেটা ঠিক আছে। আর সমস্ত আলটিমেটাম সারা জীবন দেখে আসছি এবং সারা জীবন এনজয় করে আসছি সময় আলটিমেটাম, টাইম নেই আমার এগুলোর। আমি শোতে যাচ্ছি রিয়াদে, আমি একটু ব্যস্ত আছি, আইসা আবার শুরু করবো মাঠের আন্দোলন। কোচেদের ট্রেনিংয়ের ব্যবস্থা, রিফ্রেশিংয়ের ব্যবস্থা এবং তৃণমূলে যে কোচদের অনেকের আছেন যে তারা আসলে প্যাশন থেকেই জাস্ট কোচিং করে যাচ্ছেন, তাদের কাছ থেকে শিখে যাচ্ছে। সেই জায়গাটা থেকে এই জায়গায় যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের একটা জায়গা রয়েছে যেটা আসলে এই আপনার পাইপলাইনটাকে শক্ত করবে, এই জায়গাটাতে আসলে আপনি কি কাজ করবেন? আমি এজ গ্রুপের দায়িত্ব নিয়েছি, এজ গ্রুপের টুর্নামেন্টগুলো করব। এজ গ্রুপে যারা খেলবে তাদের ডাটা বেস হবে, কোনো প্লেয়ার যেন হারিয়ে না যায়। শুধুমাত্র 80 রান করলে বা 8 উইকেট পাইলে টিমে ঢুকবে এমনও কিছু না। কিছু লোক আছে রান করবে না, কিছু প্লেয়ার আছে উইকেট পাবে না, কিন্তু তারা একটা সময় গিয়ে ফ্লোরিশ করতে পারে। ক্রিকেট একটা ট্যালেন্টের খেলা, ক্রিকেটটা ধৈর্যের খেলা, একটা ম্যাথমেটিক্সের মতো। তো হয়তো ওটাকে আমার নার্সিং করতে হবে, নজরদারিতে রাখতে হবে, তাকে খেলাধুলোর মধ্যে রাখতে হবে। তো এই খেলাধুলোটা আমি তো আবার ঘুরে ফিরে মাঠেই আসি। আজকে আমি এজ লেভেলের সমস্ত প্ল্যান ডান। আমি কালকে উইকেট করব, কালকে পরশুদিন ফুটবল খেলা উইকেটটা ভেঙে দিবে। আমি কি ডেলি উইকেট করবো, ডেলি টাকা দিবে কি আমাকে? তো আমার টুর্নামেন্ট করার জন্য, এই পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য বাচ্চাদেরকে প্রচুর ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচ খেলার জন্য আমরা সব কিছু নিয়ে প্রস্তুত। আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, স্পেশালি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে মেয়েদের ক্রিকেট ডেভেলপমেন্ট, আমাদের ছেলেদের ওখানে ইন্টার হিল ট্র্যাক একটা টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করছি আমরা। তো এগুলোর জন্য তো মাঠ লাগবে, আমি তো স্পেসে খেলতে পারবো না। তো আজকের থেকে 2 বছর পরে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আপনি তো এজ লেভেলের দায়িত্ব ছিলেন, তো আপনার ভূমিকাটা কী হলো, বাংলাদেশ কী ফ্যাসিলিটিস পেলো? এই জন্য আমি শুরু থেকে ধরছি। আমি 2 বছর বসে থাকবো, আমি মাঠ পাবো 2 বছর, আবার আপনি প্রশ্ন উত্তর দেবে, এটা হবে না। একবার সব প্রশ্ন উত্তরে মাঠের মধ্যে আছে, এই মাঠের ঝামেলা শেষ করতে হবে। মাঠ তো আসলে এনএসসির আন্ডারে থাকে, এনএসসি দেখভাল করে মাঠ, বরাদ্দটাও কাইন্ড অফ ওইখান থেকেই হয়। আপনার সাথে আসলে এনএসসিতে যোগাযোগ করেছেন কি না? আমরা শুধু চাচ্ছি একটা ক্যালেন্ডার, আর এনএসসি যে মাঠটা দিবে, এনএসসির কাছে এই অ্যাপ্লিকেশনটা কে করে যে বাংলাদেশ নেপাল খেলবে, এটাও কি এনএসসি অ্যারেঞ্জ করে নাকি না? ফুটবল ফেডারেশন অ্যারেঞ্জ করে। তাই ফুটবল ফেডারেশনের চাপ না থাকলে এনএসসি কীভাবে মাঠ দেয়? অর্থাৎ আপনি যদি চেক করেন, বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থায় ফুটবলের লোক বেশি, সব কমিটিগুলোতে ফুটবলের মানুষ বেশি। আর ক্রিকেটাররা ইনফ্যাক্ট আমরা আসলে তো হইচই করি না। এই বাংলাদেশে কোনো ক্রিকেটারের মধ্যে আমি মনে একটু অভদ্রতা করলাম আর কি, এবং বাধ্য হয়ে করলাম, এটা চলতেই থাকবে। তো এনএসসি প্রভাবিত যদি হয় ফুটবল দ্বারা, এটা প্রকারান্তর দোষটা কার উপরে গিয়ে পড়ে? তাহলে এই আর্চারি বন্ধ করে, যেখানে আর্চারিতে বা আমাদের ইন্টারন্যাশনাল ফোকাসের সুযোগ আছে, আমরা প্রায়োরিটিতে বিশ্বাস করি না। বিশ্বাস করি আমাদের যেখানে যেখানে যে খেলাগুলো আছে সেগুলোতে গুরুত্ব দিয়ে যেন আমরা আমাদের স্পোর্টসে একটা সুন্দর কালচার তৈরি করে বহির্বিশ্বে আমাদের সুনাম হয়, আমাদের ছেলেমেয়েরা পারফর্ম করে, আমার দেশটা ফোকাসড হোক, এটাই তো মূল উদ্দেশ্য। এনএসসিকে যদি আমরা দোষ দিই ঠিক আছে, কিন্তু এনএসসি কার প্রভাবে নড়ে সেটা আমাদের খুঁজে দেখতে হবে। এই জন্য আমি সবগুলোকে জড়াইছি, সমাধান একটা হবেই। এটাকেই আসলে বিসিবির দুর্বলতা বলবেন কিনা? বিসিবি বললাম না, বিসিবি কী করবে? এই যে ওই যে মারপিটটা কেন আসছে, যেখানে গুলিস্তান থেকে আমাদেরকে মিরপুর চলে যেতেছে, তো আর তো মারপিট বোঝাই যায়, মানে মর্নিং শোজ দ্য ডে, যে ক্রিকেটটা গুলিস্তান থেকে মিরপুর যেতে বাধ্য হয়েছে, তাহলে আর তো কিছু বলা লাগে না, ওই একটা শব্দে যথেষ্ট, শেষ। আপনি ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলেছেন, আমরা টুকটাক জানি, আসলে সেই গল্পটা যদি আমরা একটুখানি শুনতে চাই। আমি 1987 সালে 11 স্টার ক্লাব কুমিল্লা, ওদের একটা ট্যালেন্ট হান্ট হয়েছিল।
ট্যালেন্ট হান্টে আমি পেস বোলিং ক্যাটাগরিতে সুযোগ পেয়েছি। তারপরে পেস বোলিং অলরাউন্ডার ছিলাম। তারপরে ক্লাস 10-এ যখন পড়ি 88 সালে, তখন নির্মাণ স্কুল 27 সালে আমার কুমিল্লা প্রথম বিভাগ লিগ খেলি ইস্ট বেঙ্গলের হয়ে। ওই বছরে আমি কুমিল্লা নির্মাণ স্কুল ক্রিকেট খেলি কুমিল্লা জিলা স্কুলের হয়ে। পরবর্তীতে 89-তে আমি 88-তে আমি কুমিল্লা জিলা স্কুলের ক্যাপ্টেন ছিলাম। তখন কুমিল্লা জেলা স্কুল টিম নির্মাণ স্কুল চ্যাম্পিয়ন হয়, আমরা ঢাকায় খেলতে এসেছিলাম। তারপরে কুমিল্লা লিগ খেলেছি, ওখানে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর লিগ খেলেছি। তখন আমার একটা রেস্টুরেন্ট ছিল 3389, ক্লাবের নাম ইয়াং প্যাগাসাস। আমার ওই স্বাধীনতা পরে তো প্লেয়ার রেজিস্ট্রের নাম্বার আছে, কিন্তু তো আমার রেজিস্ট্রের নাম্বার 3389, এটা এখন 30,000 ক্রস করে গেছে। তো আমরা সেই ধরনের প্রাচীন প্লেয়ার ছিলাম আর কি। তারপর খেললাম ইন্টার কলেজ, চিটাগাং প্যারেড গ্রাউন্ডে আমাদের ইন্টার কলেজ টুর্নামেন্ট আন্তঃবিভাগীয়। তো ওখানে আমি ক্যাপ্টেন ছিলাম, আমরা চ্যাম্পিয়ন হলাম। তারপরে আমরা অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 19 খেললাম কুমিল্লা জেলা দলে। অনূর্ধ্ব 19 আমরা জাতীয় রানার্স আপ হলাম কুমিল্লা জেলা দল। তারপরে খেললাম কুমিল্লা সিনিয়র টিমে। এইবার আসে বিমানে আমার প্রথম নেট প্র্যাকটিস। এইগুলো সাক্ষী আবার লাগবে আমাদের শহীদ শানু, বা ওই সময় বিমানে যারা খেলেছেন তাদেরকে জিজ্ঞেস করলে আবার মোটামুটি ডাটা পাওয়া যাবে। কিন্তু যারা একটু 88, 89, 90, 91, সাহুল ভাই সুমন আমার কলিগ, জাভেদ মোহাম্মদ বেলিম আমার কলিগ, শাহের হোসেন বিদ্যুৎ আমার কলিগ, জাকারিয়া জাকু, জাহাঙ্গীর টাইগার জাহাঙ্গীর আমার কলিগ, রফিক ভাই আমার কলিগ। তো ওই লেভেলে গেলে বোঝা যাবে আমি কি টাইপের খেলা খেলেছি, কোন লেভেলে খেলেছি। আমার সমস্যা ছিল এই একই প্রবলেম, আমরা যে ঢাকায় আসতে হবে, ঢাকায় এসে থাকার জায়গায় থাকতে নানুর বাড়ি থেকে খেলতে হবে, খালার বাড়ি থেকে খেলতে হবে, কোনো ক্লাব ফ্যাসিলিটিস ছিল না। আর মিনারেল ওয়াটার বোতলে তো ছিল না তখন। তো এখন আমরা তখন ওইভাবে খেলার ম্যাট্রিক পরীক্ষা চলে আসলো, এসএসসি পরীক্ষা আসলে কী হলো, ঢাকা রেজিস্ট্রেশন করা গেল না। আম্মাকে বললাম যে আমার তো লিগ শুরু, আমাকে খেলতে হবে, বলো না তোমাকে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার সময় রেজিস্ট্রেশন হলো না। পরে আবার নিয়ম আসলো চিটাগাংয়ে যদি আমরা আগে রেজিস্ট্রেশন না করি তাহলে চিটাগাং লিগ খেলতে পারবো না। তখন চিটাগাংয়ে রেজিস্ট্রেশন করলাম, চিটাগাং বার্ড শিপিং কর্পোরেশনে খেললাম 2 বছর। 1 বছর গেলাম রাইজিং স্টার ক্লাবে, চ্যাম্পিয়ন ক্লাব। তারপরে তো বিয়ে সাথে করে ফেললাম। আর 1992 সাল থেকে কম্পিটিশন ক্রিকেটার নাই আমি। এগুলো সংক্ষিপ্ত ইতিহাস। আর সেখানে কুমিল্লা নির্মাণ স্কুল ক্রিকেট আমার একটা ম্যান অফ দ্য ম্যাচ ছিল। আমি এক ওভারে 23 রান বোধহয় নিয়েছিলাম, যেটা দিয়ে আমি কুমিল্লা আন্ডার-16 টিমে জায়গা করে নিই। তো এলাম পারফরমেন্স, হাইয়েস্ট রান ধরতে গেলে আমার 88, 89 হবে। আর হাইয়েস্ট উইকেট টেকার হিসেবে 6 উইকেট আছে আমার। আর এমনিতে অ্যাভারেজ তো রান উইকেট থাকেই। তো আমাদের সময় ফ্যাসিলিটি ছিল না, বিয়ে শাদী করে ফেলছে, বহুত ঝামেলা নিয়ে ক্রিকেট খেলা যায় না, যে কারণে সার্কিট বদলাতে গায়েব হয়ে গেছে। কিন্তু আমার নিয়তি আবার ফেরত নিয়ে গেছে আমাকে মাঠে গিয়ে আগে যে সমস্যাগুলো, যে বঞ্চনাগুলো ছিল, ওই যে মনে হয়ে গেছে তখন আমাদের কি করতো তারা, সেইগুলো এখন আমি শুরু করলাম যে মাঠের সিদ্ধান্ত আসতে হবে। কোনো প্রভাবের বাইরে, যে কোনো প্রভাবের বাইরে গিয়ে যৌক্তিক ভিত্তিতে মাঠ বরাদ্দ দেওয়া হোক। 1 দিন ফুটবল, 3 দিন ফুটবল, 3 দিন ক্রিকেট, এগুলো জঙ্গলিপনা, এগুলো হয় না। 2025 সালে এসে যদি 3 দিন ক্রিকেট 3 দিন ফুটবল হয়, তাহলে সব সার্কিট থেকে সবার রিজাইন করা উচিত, খেলাধুলাই বন্ধ করে দেওয়া উচিত। যে দেশে জঙ্গলিপনা হবে, খেলাধুলা হবে না, ডিসিপ্লিন থাকবে না। সেটাই এখন বাংলাদেশ হচ্ছে। এই ডিসিপ্লিন আনার জন্য আমি ট্রাই করছি, এবং এই জঙ্গলিপনা আমিও করতেছি এই কারণে যে ডিসিপ্লিন যেন আসে। দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ধন্যবাদ আসিফ ভাই। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আসিফ আকবরের সঙ্গে। তিনি কথা বললেন তার সাম্প্রতিক যে মন্তব্য সেটি নিয়ে, এছাড়া বয়সভিত্তিকে তার পরিকল্পনাও আমাদের জানালেন। আবার দেখা হবে, সঙ্গে থাকুন নাগরিকের।